এই পাপেট ইউনুসের অংশ, এটার প্রমাণটা দেখেন। ৩২ নম্বর ভাঙা হয়েছে এবং ২ দিন ধরে ঘোষণা দিয়ে এই ল্যাংটা সুলেমান পিনাকি ভট্টাচার্য ইয়াতে ফ্রান্সে বসে, সেও ডিপ স্টেটের লোক, সেটার একটা প্রমাণ সে নিজেই দিয়েছে। তাকে ইন্ডিয়া থেকে অবৈধভাবে নিয়ে গেছে কোন একটা হিউম্যান রাইটস অর্গানাইজেশন, যেটা ওই ওপেন সোসাইটির অর্থায়নে। আসাদুর, শেষ প্রশ্ন করছে আপনাকে, যে আমরা দেখছি যে আপনি বলছিলেন যে সেনাবাহিনী এবং সরকার একে অপরের পরিপূরক, তারা মুখোমুখি, এটি একটা ভুল ভ্রান্ত, তারা আসলে নাটক করছে কিংবা একটা ভ্রম সৃষ্টি করছে, একটা একটা কি বলবো, এটা একটা কাল্পনিক একটা ভ্রম সৃষ্টি করছে। হ্যাঁ, এখন মানে নির্বাচন দেওয়ার ক্ষেত্রে আমরা দেখছি যে ইউনূস সরকার খুব স্কেপ করতে চাচ্ছে, তারা নির্বাচন দিতে চাচ্ছে না। এর পেছনে কি আছে? দেখছি বিএনপিও এখন একটু, তারা নির্বাচন চায় কিন্তু তারা হয়তো বুঝতে পারছে না কেমনে করে নির্বাচনটা আদায় করতে হবে ডিসেম্বরের মধ্যে। আর ডিসেম্বর থেকে সরিয়ে কেন জুন পর্যন্ত নিয়ে যেতে চাইছে ইউনূস সরকার? জুন পর্যন্ত কেন নিয়ে যাচ্ছে, এটা তো অনেকেই অনেক ব্যাখ্যা দিয়েছেন। সেখানে আবার রোজার ঈদ আছে, কোরবানি আছে, অনেক অনেক এইগুলা অজুহাত। তার ইউনুসকে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে বলে আমরা ধারণা করি, সেই অ্যাসাইনমেন্ট পূরণ করতে তার সময় লাগবে এবং এই সময়ে ক্ষেপণ করার, সে ভেতরে ভেতরে, আচ্ছা একটা লোক প্রায় ১ বছর হয়ে গেল না শেখ হাসিনার বিচার করলো, তাদের ভাষায় শেখ হাসিনা কুখ্যাত স্বৈরাচারী, তার বিচার করলো না, আওয়ামী লীগের শেখ পরিবারের কাউকে রাখলো, সবাইকে কিন্তু বের করে দিল। আপনি দেখেন, তারা চাইলে কিন্তু অ্যারেস্ট করতে পারতো। হাসান মাহমুদ শুনলাম এয়ারপোর্টে অ্যারেস্ট হয়েছে, সে দেখি বেলজিয়ামে, কেমনি সবাই কিন্তু বের করে দিল। এমনকি ওবায়দুল কাদের ৩ মাস বাংলাদেশে থেকে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক তিনি চলে গেলেন, সবাই কিন্তু চলে গেল, রয়ে গেল তৃণমূল। এদেরকে যেতে দিল কেন? কারণ আমরা দেখলাম যে বিচারপতি মানিককে অ্যারেস্ট করলো, আসাদুজ্জামান নূর আর শাহরিয়ার কবির, যারা কিনা মানুষকে মারা তো দূরের কথা, কিছুই না, তো তাদেরকে ধরে, মানে এগুলোর মানেটা কি? এগুলোর মানে হচ্ছে যে তারা আসলে একটা দীর্ঘ সময় আওয়ামী লীগরে দূরে রাখতে চায়। তারা মনে হয় একমাত্র আওয়ামী লীগকে দেশপ্রেমিক মনে করে। বিএনপির সাথে বিএনপিকে ভয় দেখাচ্ছে যে জুজুর ভয়, আওয়ামী লীগ চলে আসবে কিন্তু তখন কিন্তু আবার এই ১৫ বছরের মতো তোমরা নির্বাচন পাবা না। বিএনপি ওখানে কিছু, সেনাবাহিনী যে এই পাপেট ইউনুসের অংশ, এটার প্রমাণটা দেখেন। ৩২ নম্বর ভাঙা হয়েছে এবং ২ দিন ধরে ঘোষণা দিয়ে এই ল্যাংটা সুলেমান পিনাকি ভট্টাচার্য ইয়াতে ফ্রান্সে বসে, সেও ডিপ স্টেটের লোক, সেটার একটা প্রমাণ সে নিজেই দিয়েছে। তাকে ইন্ডিয়া থেকে অবৈধভাবে নিয়ে গেছে কোন একটা হিউম্যান রাইটস অর্গানাইজেশন, যেটা ওই ওপেন সোসাইটির অর্থায়নে। তো সেই ল্যাংটা সুলেমান বলে আর এখানে ভাঙা হয়, মিলিটারিরা বসে থাকে। ল্যাংটা সুলেমান কেন বলেন? ল্যাংটা সুলেমান একটা গান আছে, তার মুখ বসে এটা করছে, এটা খুব পারফেক্ট। আসছে ল্যাংটা, যাবো ল্যাংটা। আর সে তো ওই যে আপনার সত্যি তো পিনাকির ব্যাপারে বলছে না দিয়া, তারে আপনি আধা ইঞ্চি প্রশংসা করবেন, ৩ ইঞ্চি দেখায় দেবে। একটা লোক, একটা পুরুষ মানুষ, পুলকদা এখানে আছেন, বড় ভাই, আপনি আপা, কি বলি, আমরা তো ধরেন আমার ১৯৯১ সালে জন্ম, আমরা তো প্রেম প্রেম করছি, ২-৪ জন নারীরে পটাইছি। জীবনে এরকম পোজ দিতে পারে একটা পুরুষ আমার জানা নাই। মানে আমাদের যারা অগ্রজ সিনিয়র, যারা বয়সে বড়, তারা আরো লাজুক। আমরা ওই মিলেনিয়াল, আমরা এখন জেনজি আরো একটু স্মার্ট হইতে পারে, উনি জেনজি হইলে বুঝতাম। মানে এমনে কেমনে একটা ছবি পাঠায় তার পছন্দের নারীকে, আমি জানি না, হোয়াট এভার। তো এই ল্যাংটা সুলেমানরা যে ধরনের ধানমন্ডি ৩২ ভাঙাইলো, মিলিটারির একটা গাড়ি গেছে, একটা গাড়ি গেছে, যে তারা মানে, তাহলে মিলিটারি, আরে যে বঙ্গবন্ধুর জন্য যে ৩২ নম্বরের বাড়ি থেকে তোমার ইউনিফর্ম আসছে, যে বঙ্গবন্ধুর জন্য তুমি আজকে অস্ত্র, তুমি বলো বাংলাদেশ মিলিটারি কত বড় কাওয়ার্ড হইলে পরে তারা ৩২ নম্বর ভাঙলো, তারা তাকায় তাকায় দেখলো। আপনি কি মনে করেন না সেনাবাহিনীর মধ্যে কি সব রাজাকার? কিছু মানুষ কি নাই এই বাংলাদেশ প্রেমী বা আওয়ামী লীগ সমর্থক? তাদের হাইকমান্ড থেকে কতটা নির্দেশ দিলে পরে যে ওখানে যাওয়া যাবে না, কোনো ভাঙচুর থামানো যাবে না, তাহলে এরা কি এই গেমের অংশ না? আমি 2টা নামের কথা বলি, ভুলে গেছিলাম। এই যে বাংলাদেশে, আপনি একজন সাংবাদিক, পুলকদা সাংবাদিক, আপনাদের অনেক কোনো কথা বলতে গেলে এটা জার্নালিজমের এথিক্স মেনে টেনে, আমি অ্যাক্টিভিস্ট, আমি বলেই ফেলি। এই যে কদরউদ্দিন শিশির এএফপিতে ছিল ফ্যাক্ট চেকার, ওনার যে রিউমের স্ক্যানার, আপনি ঢুকে দেখেন ওই রিউমের স্ক্যানারে কি স্ক্যান করা হয়। আওয়ামী লীগের যত কোন এক কর্মী কি স্ট্যাটাস দিছে, দেওয়ার 1 মিনিট দেরি হয় না সে ওইটারে, কারণ সে ওইটা পয়সা পাইছে। আরে ইউনূস সরকার পয়সা দেয়। এই কদরউদ্দিন শিশির সহ আরো কয়েকটা আছে চক্রান্ত করে। আপনারা তো গণশত্রুরে দেখেন, এখন এই গণশত্রুদের গ্যাংটা অনেক বড়, এরা হাইলি পেড। আপনি দেখেন, এই যে আসিফ নজরুল দাবি করলো পয়লা বৈশাখে নাকি খালেদা জিয়ার একটা ভাস্কর্য বানানো হয়েছিল, এটা নাকি ইয়েতে আপনার মঙ্গল শোভাযাত্রায় প্রদর্শন করা হয়েছে। এত বড় একটা মিথ্যা কথা, কোনো ফ্যাক্ট চেকার বাংলাদেশে এটা ফ্যাক্ট চেক করে না, কারণ তারা হাইলি পেড, লাইক ইয়ারকি, লাইক প্রাণীকুল, এই ধরনের। আপনি দেখেন
এইগুলো একে অন্যের সাথে জড়িত। আপনার মনে আছে এই জুলাই আন্দোলন চলার সময় ধ্রুব রাঠি আর হচ্ছে আকাশ ব্যানার্জি দেশভক্ত কি সুন্দর সুন্দর কন্টেন্ট বানাইলো, মানে দেখলে তো শেখ হাসিনার বিরুদ্ধেই যায়। তাদের ফান্ডিং না করলে তারা তো জীবনে বাংলাদেশের দিকে তাকায়ও না। তারা এত সময় ব্যয় করে জুলকারনাইন শায়ের বলল তারা আগে থেকে কানেক্টেড ছিল, তারা একে অন্যের সাথে তথ্য শেয়ার করেছে। ওয়াই দে আর ইন্টারেস্টেড? তখন জুলাইতে পকেটে মাল পড়লে অনেকে অনেক গান গায়, আপনি বামপন্থীদের নিয়ে পড়েছেন, মানে পড়ে থাকাটাই স্বাভাবিক। কিন্তু আমার মনে হয় যে এটা সেনাবাহিনী, বিএনপি আছে জুজুর ভয়ে, আর বিএনপি আসলে উভয় সংকটে আছে। তাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় যেয়ে চাঁদাবাজি করে, তাদের নাম খারাপ হচ্ছে, বড় দল চাঁদাবাজিটা বড়ই হবে। মানে তাদের তাদের অন্যায় তো বেশি আমি দেখা যাবে। জি জামাত ইসলাম, জি আমি দেখেন একটা, আমি মাত্রই ছবিটা আমাকে একজন পাঠালো, এটি হচ্ছে হুম গিয়ে আমি দেখে আপনাকে বলি যে আজকে পাকিস্তানের সাথে ক্রিকেট দেখছিলেন তিনি, লাহোর থেকে পাকিস্তানের টিভি চ্যানেলে এই বিজ্ঞাপনটি দেখাচ্ছিল, হ্যাঁ, যেখানে হুম খেলার বাইরে সেটি হচ্ছে গিয়ে এটা একটা বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনে লেখা হয়েছে যে দুই দেশের পতাকা আপনি দেখতে পাচ্ছেন, বাংলাদেশের পতাকা হুম এবং পাকিস্তানের পতাকা, এখানে লেখা ওয়ান নেশন, ইয়েস। টু কান্ট্রিজ ওয়ান নেশন। হ্যাঁ, আমার মনে হয় আমরা আমরা কোনোদিনও এরকম ঘটনা দেখিনি, রাইট? এটা আজকের একটু আগের ছবি। আরে আপনি অবাক কেন হচ্ছেন? রাজাকাররা ক্ষমতায়, আপনার কি মনে হয় ইউনুস মানে এই গুন্ডামির যে দায়িত্বগুলো এগুলো জামাতকে দিয়ে দেয় নাই? প্রশাসনের নিয়ন্ত্রণ কার হাতে? বিএনপি এখন, মানে বিএনপির দেখেন অনেকগুলো ঝামেলা। তারেক রহমান সে রাজনীতি করবে না মুচলেকা দিয়ে বিদেশে গেল, এখন সে আর দেশে আসতে পারতেছে না। কেন আসতে, মানে তাকে কি অপেক্ষা করানো হচ্ছে যে তুমি যদি বিদ্রোহ করো তাহলে তুমি দেশে আসতে পারবে না? অনেক অনেক ব্যাপার আছে। এখন আমি তো ছোট মানুষ, এত বুঝি না, কিন্তু বুঝি, জি এতটুকু বুঝি যে আমাদের কি মূলা ঝোলাচ্ছ, কিন্তু এটার ফলাফল ভালো না। এরা ভুলে যায় যে পাকিস্তানের মতো এত সুসংগঠিত সন্ত্রাসী দেশ হানাদার এসে আমাদের হামলা করছিল 1971-এ। আমাদের তো আসলে ভালো কাপড় চোপড়ই ছিল না। আমরা স্বাধীন হয়েছি ব্রিটিশদের কাছ থেকে 1971-এ পাকিস্তানের সাথে একসাথে, কারণ পাকিস্তান তো আমাদের 47-এ স্বাধীনতা দেয় নাই, আমাদের তো শোষণের উপরে রাখছে। সেই শোষিত একটা জাতি 47 থেকে 1971-এ যে অস্ত্র তুলে ধরছিল। বাঙালির আর যাই থাকুক, বাঙালিদের মধ্যে অসৎ লোক পাবেন আপনি, পরশ্রীকাতর লোক পাবেন, কামড়াকামড়ি করা লোক পাবেন, কিন্তু দেশমাতৃকার প্রশ্নে আমার মনে হয় না যে দালালের সংখ্যা খুব কম। আজকে পাকিস্তান ওয়ান নেশন করে, ওরা তো ভিক্ষা করে খাইতেছে, মানে আই এম সরি ফর দেম, সিটিজেনরা কোনো অন্যায় করে না। তারা এই যে স্বপ্ন দেখছে, এই স্বপ্ন দুঃস্বপ্নই থাকবে। এবং ইউনুস সহ এগুলো আমরা ইশতেহারের এই ভিডিওতে বলছিলাম বিজ্ঞাপন বিরতি, আমরা এর বিজ্ঞাপন দেখছি এখন। এরকম খেলার মাঝখানে বিজ্ঞাপন, এই যে সরকার, এটা একটা পুরোই বিজ্ঞাপন। এর বিজ্ঞাপন হারায় যাবে, বিজ্ঞাপন কেউ মনে রাখবে না। কিন্তু জি 1971-এ যে রাজাকারদের শাস্তি আমরা দিতে পারিনি, আমি মনে করি এই 2024-এ যা দেখলাম, 25-এ যা দেখতেছি, এটা শাস্তি আমরা নিশ্চিত করব আমি জি মনে করি। পুলক ঘটক, এই যে টু কান্ট্রিজ ওয়ান নেশন, হ্যাঁ, আমরা কি ওয়ান নেশন নাকি? পাকিস্তানের সঙ্গে আমরা আবার কবে একই জাতি হলাম? আচ্ছা, ওটা হচ্ছে যে রিসেট দিয়েছে তো মোহাম্মদ ইউনুস, একবারে ঘোষণা দিয়েছেন যে এই পাকিস্তানের সঙ্গে যে বিরোধ, এইটাকে রিসেট দিয়ে উনি আহ, পুরাতনে ফিরে যাওয়ার ঘোষণাটা ওনার নিজস্ব প্রত্যয়। এবং তার যে ফলোয়ার বেস, তারা খুব প্রকাশ্যেই পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিচ্ছে। আপনি ফেসবুকে তাদের যে ফলোয়ার বেস, তাদের বক্তব্যগুলো দেখেন। বাংলাদেশে তো মুক্তিযুদ্ধের সবকিছুই মুছে দেওয়ার আপনারা দেখছেন যে ভেঙে ফেলছে, আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। শুধু তো অতটুকু বললে হবে না। যখন এরা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে শাহবাগে সমাবেশ করছে, সেখানে কোন ভুলে যে কিছু ছেলে মেয়ে জাতীয় সঙ্গীত গেয়ে উঠেছে এবং তার প্রতিক্রিয়াটা ওখানেই দেখেছেন। জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে একেবারে সোচ্চার আপত্তি জানালো। তার মানে একটা গোষ্ঠী ক্ষমতায় গেছে যারা মূলত বাংলাদেশকে এভাবে বিশ্বাস করে না। তারা পাকিস্তান, এরা আটকে পড়া পাকিস্তানি মনোজগতে। তো এই আটকে পড়া পাকিস্তানিদের হাতে বাংলাদেশ পড়ে গেছে এবং তারই ফলশ্রুতিতে এইটার কোনো প্রতিবাদ অফিসিয়ালি বাংলাদেশ সরকার করবে আমি জানি না। যদি করে তো আমি বুঝবো যে বেশ সাহসিকতার কাজ করেছে, যে ওয়ান টু কান্ট্রিজ ওয়ান নেশন বিজ্ঞাপন দিয়েছে এবং এটা রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ। আমি জানি না যে এই জায়গায় যাবে কিনা। আমি এই কথাটাকে আমরা সবাই দেখতে পাচ্ছি, তো এই কথাটা না বাড়িয়ে আমি সাময়িক যে ঘটনাগুলো সমসাময়িক ঘটছে এখানে আসাদ নূরের কয়েকটা বিষয়ের সঙ্গে আমার দ্বিমত না পোষণ করলে মনে হয় চলছে না। কয়েকটা জায়গায় মনে হয় একটা মানে তাতে আমি যেহেতু এখানে আছি, একটা ভুল বার্তাও চলে যাচ্ছে কয়েকটা জায়গায় আমার ধারণা। যেমন ধরুন, আমি একটা কথা বিশ্বাস করি,
এবং এটা একবারে দিনের মতো সত্য যে 5ই আগস্টের যে পরিবর্তন, এই পরিবর্তনে সেনাবাহিনীর ভূমিকা ছিল এবং সেই ভূমিকাটা আওয়ামী লীগের বিপক্ষেই ছিল। যারা আন্দোলন করছিল তাদের পক্ষে ছিল এবং তারা সেটা প্রকাশ্যে, এবং যারা তাদের পক্ষে অস্ত্র ধরেছে তারা সরিয়ে দিয়েছে, এটা সত্য কথা। এবং ওনাকে বিদায় দেওয়ার পরে বর্তমান যে সেনাপ্রধান উনি নিজে দায়িত্ব নিলেন, এ কথাও তিনি বলেছেন, অস্বীকার করা শুনবে। এবং আমরা যে একটু আগে একটা পর্যায় পর্যন্ত শুধুমাত্র বামপন্থীদেরকে, যেহেতু আমার কাছের মানুষ বা আপনিও প্রশ্ন করেছেন, ওই জায়গাটা সমালোচনা করেছি। আরেকটা বড় সত্য তো আমরা আড়াল করছি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যে বিশাল রাজনৈতিক দল, তার যে বুদ্ধিবৃত্তিক বেস, এই যে টকশোর যত মানুষ, এরা এবং ইভেন বিভিন্ন রাজনীতি করা, সরাসরি আওয়ামী লীগ না করুক, আওয়ামী লীগ সমর্থক, তারা বাম রাজনীতিবিদ না, তারা তো শেষের দিকে এসে শেখ হাসিনার এই সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। সুতরাং এই যে সেন্টিমেন্ট, একটা গণ সেন্টিমেন্ট তৈরি হয়েছিল, এটাকে তো অস্বীকার করার সুযোগ নেই। যে কোনো ভাবেই হোক মানুষের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হয়েছিল, যে কথাটা আমি এক কথাতেই তখন বলেছি যে পলিটিক্যালি এই বিষয়টাকে মিটিগেট করার মতো বা হ্যান্ডেল করার মতো সাফল্য শেখ হাসিনা দেখাতে পারেনি বা আওয়ামী লীগ দেখাতে পারেনি, এবং আওয়ামী লীগেরই বিপুল সংখ্যক মানুষ আওয়ামী লীগের বিরোধিতা করেছে, এটা আমি সচক্ষে দেখেছি। শুধুমাত্র আননেসেসারি, শুধুমাত্র বামদেরকে আর সেনাবাহিনীকে বা পুলিশের কিছু লোককে আমি দায়ী করতে রাজি না, এবং এই কথাটা আমি এখন বিশ্বাস করি না। এখানে এখানে আপনার সঙ্গে আমি শুধু একটু জিনিস একটু ইয়ে করি যে তারা তো ধরেন অনেকেই সরকারের পতন চায়নি, তারা একটা হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছে, কিংবা ওই কোটা বিরোধী আন্দোলনে যেভাবে করে মানুষ মেরেছে সেটার একটা সমর্থন, সেটার বিরুদ্ধে দাঁড়িয়েছে, কিংবা কেউ কেউ হয়তো সরকারের পতনও চেয়েছে। কিন্তু দেশের যে এইরকম একটা পরিস্থিতি হবে কেউ কি ঘুণাক্ষরেও কল্পনা করতে পেরেছিল? আপা এটা কল্পনা করতে পারিনি। যেমন আমি আপনাকে একটা কথা খুব দ্ব্যর্থহীন ভাবে বলতে পারি যে হাতে গোনা কিছু নেতা বাদ দিয়ে, এই যে বামপন্থীদের কথা বলছি না, এদের 90% তারাও কল্পনা করেনি, তারাও চায়নি, এবং তারাও মুক্তিযুদ্ধের উপরে এই আঘাতটাকে কেউই বরদাস্ত করতেছে না, এবং তাদের প্রত্যেকের হৃদয়ে আঘাত লাগছে। এবং আরেকটা কথা এখানে যুক্ত করা দরকারি, সেনাবাহিনী সম্পর্কে যে কথাটা বলা হচ্ছে, না, সেনাবাহিনীর জায়গায় মানে অতীতের ইতিহাসে তো বহু অন্যায় হয়েছে, রাষ্ট্র ক্ষমতা দখল হয়েছে, সেনাবাহিনী সেনা সদস্যদেরকে হত্যা করেছে, বহু জিয়াউর রহমানের আমলে প্রচুর সেনা সদস্যকে হত্যা হয়েছে। আপনার সেনাবাহিনী বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে, সেনা সদস্য তারা তো ছিল, জিয়াউর রহমানকে, এবং সেনাবাহিনী ক্ষমতাও দখল করেছে। এই সব ইতিহাসের পরেও বাংলাদেশের সেনাবাহিনী একটি প্রফেশনাল লেভেলে টার্ন ব্যাক করেছে, তারা ঘুরে দাঁড়িয়েছে, এবং বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যদের মধ্যে এখন আমি আমাদের কাছাকাছি প্রজন্ম অনেকে এখন জেনারেল পদমর্যাদার আছে, কর্নেল পদমর্যাদার আছে, ব্রিগেডিয়ার, আমাদের বন্ধু বান্ধবদের মধ্যেও হয়তো বা অনেকেই প্রমোশন পেয়ে চলে গেছে, আমরা তো এখন ডিটারমেন্টের লেভেলেই প্রায় কাছাকাছি চলে এসেছি। এই মানুষগুলোর মধ্যে প্রফেশনালিজমটা বড় হয়েছিল এবং এখনো পর্যন্ত আছে। আপনি যদি বলেন সেনাবাহিনী, কথাটা শেষ করি, একটু কথাটা শেষ করি, সেনাবাহিনীর সঙ্গে বর্তমান সরকারের যে অনিয়মতান্ত্রিক কার্যক্রম, এইটাকে এখন সেনাবাহিনী বরদাস্ত করতে চায়, আই ডোন্ট বিলিভ। এবং তাদের মধ্যে বিরোধটা তারা নিজেরাই, নিশ্চয়ই সরকারের পার্ট হিসেবে যতটুকু সরকারকে সহযোগিতা করার সেটা তাদেরকে করতে হচ্ছে বা করছে, কিন্তু অন্যায়গুলোর বিরুদ্ধে বাংলাদেশ রক্ষার প্রয়োজনে সেনাবাহিনী যে একটা অবস্থান নিয়েছে এটা পরিষ্কার, এতে আমার কোনো সন্দেহ নেই, এই জায়গায় কোনো আপত্তি নেই। আসাদুর, সেনাবাহিনীর ভূমিকা নিয়ে অনেকেই সন্দিহান, অনেকে এখানে প্রশ্ন করেছে সেনাবাহিনীর উপর আস্থা রাখতে পারছে না যে তারা সত্যি সত্যি দেশ রক্ষায় কার্যকর কোনো ভূমিকা রাখতে পারবে। এই আস্থাহীনতার কারণটি কি তাহলে, যদি পুলক ঘটকের কথাটাই সত্য হয়ে থাকে? আর একটি কথা, এই যে বামপন্থীরা অনেকে অনুধাবন করে, শুধু বামপন্থী না, অনেকে অনুধাবন করতে পারেনি যে দেশ এরকম একটা পরিস্থিতিতে পড়বে। যদি সেটা অনুধাবন করতে আগে না পারে, এখন তো পারছে, এখন তাদের করণীয় কি, কি বা করছে তারা? আমি মনে করি শেষের প্রশ্নটি যদি বলি যে বামপন্থীরা আমার চেয়ে আপনার চেয়ে অনেক বেশি রাজনৈতিক সচেতনতা তারা বলেন, দেখানো অনেক সময়, এবং তারা জানতেন যেহেতু বাংলাদেশের তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলুপ্তি হয়েছে, তাহলে এইভাবে সরকার পতন হলে কি হবে এটা যদি না জানেন তাহলে সরকার পতন কেন চেয়েছেন? আমি এই আন্দোলনে দমনপীড়ন এবং এই দমনপীড়ন বন্ধ করা এটার জোর দাবি জ্বালাইছি, কিন্তু সরকার ফেলে দেওয়ার পক্ষে আমি না, কারণ আমি জানি সরকার পতন হলে কি হবে। কি হয়েছে? জামাত ক্ষমতায়, তখন তারা যাবে না, নির্বাচন দেবেন, আপনি কি করতে পারবেন? তারা সাংবিধানিকভাবে অবৈধ। তারা যে সরকারের শপথ, দেখা গেল যে বিচারপতি তিনি ছিলেন সেনা ক্যাম্পে, তখন দিলেন কিভাবে রায়, কিভাবে বৈধতা কি? সরকারের কিছু কিন্তু না। তারা আবার বিপ্লবী সরকার, মানে তারা এখন দেখেন বিপ্লবী সরকার যদি ঘোষণা করে তাহলে তো আর আমেরিকার পারপাস, ওই যে অ্যাসাইনমেন্ট, এগুলো হবে না।
আর কুর্দি পরা এই যে ইউনিফর্ম এই যে মিলিটারি, আমি এদের বিশ্বাস করি না। তারা যেভাবে যে কথাই বলুক তাদের আমি বিশ্বাস করি না। বিশ্বাস করতাম তারা যদি কাওয়ার্ড না হইতো, কাপুরুষ না হইতো। এরা পাহাড়ে দেখছেন কি করছে, আদিবাসীদের সাথে কি করে, নিরপরাধ মানুষদের অস্ত্র করে মানে এই যে বম জাতীয় গোষ্ঠী খালি করে দিছে কুকি চিনের নামে। তাদের কুকি চিনের ব্যানারে আবার তাদের অফিসারদের পাবেন, তারা সেই সমাবেশে গেছে, তারা তৈরি করে। এবং এই কাওয়ার্ড ইউনিফর্ম এদের আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না সার্জিসের মতো একটা টোকাই ও এইসা হুমকি দেয় জিএম কাদেরের সমস্যা থাকতে পারে। ও কেন হুমকি দেবে? দেশে কি আদালত নাই? মিলিটারি নিয়ে বসে থাকে কেমনে? ওই বাড়িতে যে আক্রমণ চালায় কেমনে? আমাকে বলেছেন, আজকে তার সঙ্গে আমার কথা হয়েছে, উনি বলেছেন যে তাকে হত্যা করতে চেয়েছিল, গুলি করেছে, উনি তখন বাসার ভেতরে ছিলেন। তো মিলিটারি করেছে কি? মিলিটারি কিসের দেশপ্রেমিক? মিলিটারি কি সার্জিসের পোস্ট পড়ে না? সার্জিসের সামনে যে কথা বলে কেন? ওর তো জেলে থাকার কথা সার্জিস, যদি কাওয়ার্ড মিলিটারি না হইতো। আপনার মনে হয় এই দেশের বিরুদ্ধে যারা দাঁড়াইছিল, এই জামাত, এই রাজাকার, সেই দলের দালালি করে মিলিটারি? আপনি বলেন সেনাপ্রধান এই জামাত প্রধানরে ডাইকে নিয়ে যায় কেন? আচ্ছা, বহুদিন ধরে মানে এই ডিপ স্টেটের দালালি জামাত করেছে, এটা তো করেছে আমরা জানি। তারা তো পাকিস্তানের কাছে দেশ বেচতে চাইছে, সে ভারতের কাছে দেশ বেচবে, নইলে আমেরিকার কাছে বেচবে, সে বেচার জন্য রেডি। কারণ তারা তো দেখেন তাদের অনেকগুলো সিমটম আছে। দেখেন তারা গুপ্ত থাকে কেন? তারা নিজের পরিচয় আসতে চায় না, আসে না। এখন আপনি যাদের জামাত দেখতেছেন, আরো অনেক জামাত আছে যাদের আপনি দেখেন নাই, তারা হয়তো বিএনপি হয়ে আছে, কারণ তারা গুপ্ত রাজনীতিতে বিশ্বাস করে। কারণ তারা নিজের পরিচয় দেওয়ার এই লজ্জা তাদের নাই। 1971-এ পরাজিত, আজীবন পরাজিত থাকবে এরা, বিভিন্ন লোকের লুঙ্গির তলায় থাকবে। এবং তাদেরকে ডেকে নেয় সেনাপ্রধান, আপনি তার বিশ্বাস আমারে করতে বলেন? নেভার, অসম্ভব। এখন আমি বিশ্বাস করি এই সেনাপ্রধান নিজেও জামাতি কিনা আমি জানি না, কারণ তারা তো গুপ্ত থাকে। দে আর এভরিওয়্যার। আমি মানে সেনাবাহিনীর এই আচরণে আপনি যদি আমারে বলেন বিশ্বাস করতে, আমি বিশ্বাস করবো না।